সিনেমার শুরুতেই দেখা যায় 2019 সালের একটি দৃশ্য। শ্রীলঙ্কায় কিছু মানুষকে নিয়ে আসা হয়েছে খোঁড়াখুড়ি করার জন্য। শ্রীলঙ্কার সেনাবাহিনীরা জানতে পেরেছে এখানে এক বড় গুপ্তধন রয়েছে। সিনেমার প্রধান চরিত্র রণবীর, তার ছোট ভাই এবং 2 সহযোগী সেখানে উপস্থিত হয়। অনেক খোঁড়াখুড়ির পর তারা গুপ্তধন পেয়ে যায়। রণবীর তখন বলে, এই গুপ্তধন যদি আমরা ওদের দিয়ে দেই তাহলে সারা জীবন আমাদেরকে দিনমজুরি হয়ে কাটাতে হবে। আর এর জন্যই সে এবং তার ভাই মিলে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় এবং তাদেরকে হত্যা করে তাদের অস্ত্র ছিনিয়ে নেয়। গুপ্তধন নিয়ে নদী পেরিয়ে ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশে চলে যায়। আর সেখানে গিয়ে প্রথমে তারা সোনার বাগগুলো লুকিয়ে রাখে। আর এরপরেই স্থানীয় পুলিশ তাদেরকে ধরে ফেলে এবং থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ জানতে পারে যে এরা শ্রীলঙ্কার নাগরিক। আর রণবীর পুলিশের কথা শুনে বুঝতে পারে যে পুলিশকে টাকার বিনিময়ে কিনে ফেলা যাবে। রণবীর বলে যে গুপ্তধনের কিছু অংশ আমি তোমাকে দিয়ে দেব, আর তার বিনিময়ে ভারতীয় নাগরিকত্ব এবং থাকার জন্য একটা ব্যবস্থা করে দিতে হবে। আর পুলিশ এটা শুনে এতে রাজি হয়ে যায়। আর এরপর রণবীর ও তার সঙ্গীরা একটা এলাকায় বসবাস শুরু করে এবং ধীরে ধীরে তারা প্রভাব বিস্তার শুরু করে। আশেপাশে 30টি গ্রামকে তারা দখল করে নিয়েছে। আর রণবীরের বিরুদ্ধে কেউ দাঁড়ালেই রণবীর তাকে হত্যা করে ফেলত। আর এই নির্মম অত্যাচারের জন্য রণবীরকে সবাই ভয় পেত। রণবীর গ্রামের যুবকদেরকে বাইক, মাদক এবং টাকা দিয়ে তাদের দলে টেনে নিত। এরপরে 1 বছর কেটে যায়। দিল্লিতে রাষ্ট্রপতির কাছে একটা পার্সেল আসে। প্রধানমন্ত্রীর কর্মকর্তারা সেটা খুঁজে পায়। প্রেসিডেন্ট অনুরোধ করে সেই পার্সেলটি দেখার। আর পার্সেলটি খোলার পর দেখা যায় পার্সেলের ভেতরে মানুষের কাটা আঙুল আর তার সঙ্গে একটা চিঠিও রয়েছে। লেখা দেখে বোঝা যায় একটি বাচ্চা এই চিঠিটিকে লিখেছে। চিঠিতে লেখা ছিল, আমি ও আমাদের গ্রামবাসীরা ভীষণ বিপদে আছি। আমি স্কুলের বইতে পড়েছি রাষ্ট্রপতি সব থেকে ক্ষমতাধর মানুষ হয়ে থাকে। আপনি চাইলে সব কিছু করতে পারেন। আর এর জন্যই আমি আপনার কাছে চিঠি লিখেছি। দয়া করে আমাদের গ্রামে আসুন। যদি আপনি সাহায্য না করেন তাহলে এর পরের বারে আমরা আমার মাথা কেটে আপনার কাছে পাঠাবো। রাষ্ট্রপতি তখন বুঝতে পারে অবস্থা খুবই গুরুতর। তিনি উপলব্ধি করেন যে স্থানীয় পুলিশ এবং রাজনীতিবিদরা তাদেরকে সাহায্য করছে না। তাই তিনি তার স্পেশাল ফোর্সের একজন সিবিআই অফিসারকে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নেন। তার নাম সত্যজিৎ মূর্তি, একজন অভিজ্ঞ অফিসার যিনি অনেক বড় বড় কেস হ্যান্ডেল করেছেন। রাষ্ট্রপতি তাকে বিশেষ ক্ষমতা দিয়ে বলেন, তুমি ওখানে যাও, গিয়ে দেখো ওখানে কি হচ্ছে, আর ওখানে যা যা হচ্ছে সরাসরি আমাকে রিপোর্ট করবে। এরপরে সত্যজিৎ গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। সে গিয়ে দেখতে পায় যারা রাষ্ট্রপতিকে চিঠি লিখেছিল এবং আঙুল কেটে তার কাছে পাঠিয়েছিল তাদেরকে গলা কেটে হত্যা করা হয়েছে। আর ঠিক ওই দিনই এক মহিলা পুলিশ অফিসারের নিয়োগ হয়। তার নাম বিজয়লক্ষ্মী। আর তিনি লাশগুলোর ব্যাপারে তদন্ত শুরু করেন। কিন্তু ভয়ে তখন কেউ তাকে কিছুই বলে না। একসময় গ্রামের মহিলারা কান্না চেপে রাখতে না পেরে চিৎকার করে ওঠে এবং ঠিক ওই সময় একটা শিশু বলে ওঠে, এদের সবাইকে রণবীর মেরেছে। বিজয় তখন রণবীরকে ধরতে তার বাড়ির দিকে রওনা হয়। কিন্তু অন্যান্য পুলিশ অফিসাররা জানতো যে রণবীরের বিরুদ্ধে যাওয়া অনেকটা বিপজ্জনক, তাই ওই মহিলা অফিসারকে নিষেধ করে তারা। বিজয় সাহসের সঙ্গে বলে, ভয় পেও না, তোমরা শুধু তোমাদের ডিউটি পালন করবে। কিন্তু এক কনস্টেবল বলে ওঠে, ডিউটির আগে নিজের জীবন বাঁচানো উচিত। এরপরে ওখান থেকে অনেকেই পালিয়ে যায়। কিছু মহিলা পুলিশ থেকে যায় ওখানে বিজয়ের সঙ্গে। বিজয় রণবীরের বাড়িতে গিয়ে তাদের গুন্ডাকে মারতে থাকে। এক পর্যায়ে ঘর থেকে রণবীরের স্ত্রী ভারতী বেরিয়ে আসে এবং সে বলে, আপনারা কি করছেন, আসুন ভেতরে আসুন, জল খাবার খাই। এই বলে পুলিশ অফিসারদের ভারতী বিভ্রান্ত করে ফেলে। আর ঠিক এর কিছুক্ষণ পরেই রণবীরের কিছু লোকজন এসে পুলিশ অফিসারদের ড্রেস টেনে ছিঁড়ে ফেলতে শুরু করে। এক পর্যায়ে অফিসাররা নিজের সম্মান বাঁচানোর জন্য একটা ঘরে লুকিয়ে পড়ে, প্রার্থনা শুরু করে যেন কেউ এসে তাদেরকে বাঁচায়। ঠিক এই সময় সিনেমার প্রধান চরিত্র জাটকে দেখা যায়। সে ভ্রমণ প্রেমী, ট্রেনে ঘুরতে বের হয়েছিল। ট্রেনে একটা যান্ত্রিক ত্রুটির কারণে একটা স্টেশনে এসে থেমে যায় ট্রেনটা। সে ক্ষুধার্ত ছিল, তাই আশেপাশের লোকজনদেরকে একটা ধাবার বিষয় জিজ্ঞেস করে যে কোথায় পাওয়া যাবে। সেখানে লোকজন বলে যায় একটু সামনে এগিয়ে যাও, তাহলে ওখানে একটা ধাবা পাবে। রণবীর ধাবায় গিয়ে খাবার অর্ডার করে। আর ঠিক ওই সময় কিছু গুন্ডা সেখানে খেতে আসে, যারা দোকানদারকে বিরক্ত করা শুরু করে। আর একজন গুন্ডা তো জাটের খাবারই ফেলে দেয়। জাট তাদেরকে বলে, ভাই আমি তো খাচ্ছিলাম, খাবারটা কেন ফেলে দিলে, এখন আমাকে সরি বলো। কিন্তু তারা হাসতে হাসতে জাটকে ধাক্কা দেয়। তখন জাট তাদেরকে মারতে শুরু করে। গুন্ডারা জাটের মার খেয়ে পালাতে শুরু করে। এক গুন্ডা বলে, তুই জানিস না আমি কার লোক, আমার ভাই জানলে তোকে জ্যান্ত কবর দিবে। জাট হেসে বলে, ওহ তাহলে তোর ভাই আমাকে সরি বলবে।
চল তোর ভাইয়ের কাছে। জাট তাদের সাথে করে রামের বাড়িতে চলে যায়। এই রাম হচ্ছে ওই গুন্ডাদের লিডার। রাম হচ্ছে আবার এই অঞ্চলের একজন রাজনীতিবিদ। এই এলাকায় তার খুব ভালোই প্রভাব রয়েছে। জাট যখন তার বাড়িতে ঢোকে তখন সে দেখতে পায়, জাট যখন তার বাড়িতে ঢোকে সে লক্ষ্য করে টাকা ভর্তি বক্স নিয়ে কোথাও যাওয়া হচ্ছে, কিন্তু সে ওই দিকে লক্ষ্য করে না। রামের কাছে গিয়ে সে সবকিছু খুলে বলে। সে বলে যে তোমার লোকেরা আমার খাবার ফেলে দিয়েছে, আমি তাদেরকে সরি বলতে বলেছি, কিন্তু ওরা আপনার নাম বলেছে, তাহলে আপনি সরি বলে দিন, আমি এখান থেকে চলে যাই। আর রাম তখন গুন্ডাদের মতো হাসি ঠাট্টা করতে শুরু করে আর তাদের গুন্ডাদেরকে বলে জাটকে এখনই মারো। জাট তখন ক্ষিপ্ত হয়ে যায় এবং তাদের সবাইকে রাম ধোলাই দিতে শুরু করে আর তাদের সাথে জাট রামকেও মারতে শুরু করে। রাম মার খেয়ে সরি না বলে সে তার বসের নাম বলে দেয় আর এখানে তার বসের নাম হচ্ছে সমলু। জাট তখন বলে ঠিক আছে, তোর বসের কাছেই যাবো, এবার তোর বসই সরি বলবে আমাকে। এই বলে জাটকে নিয়ে রাম তার বসের কাছে চলে যায়। সে একটা সরকারি অফিসে ছিল, যদিও এটা ছিল ছুটির দিন, তবুও সরকারি কর্মকর্তাদেরকে জোর করে অফিস খোলা রাখে এবং মানুষদের জন্য রেজিস্ট্রি তৈরি করে। যে সরকারি কর্মকর্তারা তাদের কথা শুনছে না তাদেরকে মারধর করতে শুরু করে তারা। জাটকে নিয়ে রাম সেখানে উপস্থিত হয়। এরপর জাট সমস্ত ঘটনা খুলে বলে। ওখানে থাকা সবাই হাসতে শুরু করে। জাটের কথা শুনে অন্যদের মতো সমলুও তার গুন্ডাদেরকে পাঠায় জাটকে মারতে, কিন্তু জাট ক্ষিপ্ত হয় আবার সবাইকে রামধোলাই দিতে শুরু করে। আর সমলু জাটের হাতে মার খাওয়ার পর তার ভাইয়ের নাম বলে। সে বলে যে তুই জানিস না আমার ভাইয়ের নাম কি, আমার ভাই যদি জানতে পারে তুই আমার গায়ে হাত দিয়েছিস তাহলে তুই শেষ, তোর গলা কেটে মেরে ফেলা হবে। জাট তখন বলে ঠিক আছে চল তোর ভাইয়ের কাছে দেখি কি হয়। সমলুর ভাই কে হয়তো তোমরা তা বুঝতেই পেরেছো, সমলুর ভাই হচ্ছে রণবীর। জাট তখন সমলুর সঙ্গে রণবীরের বাড়িতে চলে যায়। রণবীরের সামনে গিয়ে জাট সমস্ত ঘটনা খুলে বলে। রণবীর ঝামেলা না করে সরাসরি সরি বলে দেয়। সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, কিন্তু জাট অনেকটা খুশি হয়ে যায়, যার ফলে জাট বলে আই লাভ ইউ স্যার, এর জন্যই আপনি বস। কয়েকবার আই লাভ ইউ বলে সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু তখন সে লক্ষ্য করে এখানে কিছু তো একটা ঝামেলা হয়েছে, কিছু পুলিশ কর্মকর্তাদের ড্রেস ছেঁড়া অবস্থায় পড়ে আছে নিচে। সে আবার ফিরে আসে এবং সে লক্ষ্য করে সবগুলোই হচ্ছে পুলিশ কর্মকর্তাদের ড্রেস। জাট সবকিছু পুনরাবৃত্তি করতে শুরু করে। প্রথমে রামের বাড়িতে টাকা দেখতে পায়, এরপরে সরকারি অফিসে সরকারি কর্মকর্তাদেরকে আটকে রেখে নকল কাগজপত্র তৈরি করা হচ্ছে। এরপরে পুলিশ কর্মকর্তাদের ড্রেস ছেঁড়া অবস্থায়, যাতে বোঝা যায় এখানে বড় কোনো ঝামেলা হয়েছে। আর রণবীর তখন বলে তুমি সরি বলতে বলেছিলে, আমি সরি বলে দিয়েছি, এখন তুমি চলে যাও। কিন্তু জাট বুঝতে পারে এখানে পুলিশ কর্মকর্তারা আটকে আছে, তাই সে তাদের খুঁজতে থাকে। আর তখনই রণবীরের লোকজন জাটের উপর আক্রমণ শুরু করে। জাট তখন তাদের সবাইকে মারতে শুরু করে। এক পর্যায়ে সে মহিলা কর্মকর্তাদেরকে খুঁজে পায় এবং তাদের ড্রেস তাদেরকে ফিরিয়ে দেয়। মহিলা পুলিশ কর্মকর্তারা তাদের ড্রেস পরে নেয় এবং বাইরে চলে আসে। রণবীর আর জাট মুখোমুখি হয়। রণবীরের স্ত্রী তাকে বোঝায় এভাবে জাটের মুখোমুখি হওয়ার কোনো দরকার নেই। রণবীর তখন বলে ঠিক আছে, ওই মহিলা কর্মকর্তাদের নিয়ে এখান থেকে চলে যাচ্ছিস যা, কিন্তু এই বাড়ি থেকে বের হওয়ার পর পদে পদে রণবীরকে খুঁজে পাবি তুই। সন্ধ্যার মধ্যে তুই মেয়েদেরকে নিয়ে আবার এখানে চলে আসবি আর নিজের জীবন ভিক্ষা চাইবি। আর ঠিক এই কারণেই এই পুরো এলাকাটা রণবীরের রাজত্ব। এই পুরো এলাকাটা রণবীর কিলোমিটার দিয়ে নয়, লাশ দিয়ে তৈরি করেছে। জাট ওই সব কথায় কান্না দিয়ে মহিলা পুলিশ অফিসারদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়।